একজন কুখ্যাত ডাকাত জেল থেকে পালিয়ে যাওয়ার পর একের পর এক ব্যাংক ডাকাতি শুরু করে। আর সেই ডাকাতদের ধরতে পুরো এফবিআই তার পেছনে লাগে। কিন্তু না, কোনো মতেই ডাকাতদের আটকানো যাচ্ছিল না। বরং সেই ডাকাত উল্টো আরও বেপরোয়া হয়ে ওঠে। শহরের সকল ব্যাংকগুলোতে হানা দিয়ে সে কোটি কোটি ডলার ডাকাতি করে এবং পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে ছদ্মবেশে প্রকাশ্যে ঘুরতে থাকে। শেষ পর্যন্ত কি এফবিআই তাকে ধরতে পারবে, নাকি বের হয়ে আসবে আরও অন্য কোনো রহস্য? আর এই মুভিটি আমেরিকার একজন কুখ্যাত এবং জনপ্রিয় ব্যাংক ডাকাত জন ডিলিঞ্জারের জীবনের কিছু সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। তো চলুন চাঞ্চল্যকর এসব ডাকাতির মূল ঘটনায় প্রবেশ করা যাক। মুভির শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার একটি জেল দেখানো হয়, যেখানে জন ডিলিঞ্জার নামে একজন আসামি, যাকে আমরা জন নামেই জানব, তো তাকে গ্রেপ্তার করে এই জেলে নিয়ে আসা হচ্ছে। আসলে এই জন ডিলিঞ্জার হলো একজন কুখ্যাত ব্যাংক ডাকাত এবং অনেক চালাক একজন মানুষ। আর তাকে যে গ্রেপ্তার করে নিয়ে আসছে সে আসলে কোনো পুলিশ নয়, সে জনের বন্ধু। আসলে ব্যাপারটা হলো, জন কয়েকদিন আগে জেল থেকে পালিয়েছে, কিন্তু তার কয়েকজন বন্ধু এই জেলে আটকা রয়েছে। আর তাই হ্যামিল্টন নামের জনের এই বন্ধু ছদ্মবেশী পুলিশ সেজে জনকে আবারও গ্রেপ্তারের অভিনয়ে জেলের ভিতরে নিয়ে আসছে। কারণ তাদের প্ল্যান হলো জেলে আটকে থাকা জনের বাকি সদস্যদের এখান থেকে বের করতে হবে, কারণ তারা সবাই মিলে পুরো একদল ব্যাংক ডাকাত ছিল, আর ডাকাতি করতে তাদের দলের সবাইকেই প্রয়োজন। তো এরপর জন জেলের ভিতরে গেলে দেখা যায় সেখানের বন্দীদের দিয়ে বিভিন্ন পোশাকের কাজ করিয়ে নেওয়া হচ্ছে। তো এসব পোশাকের কাজের জন্য যেই প্রতিষ্ঠানের কাছ থেকে সুতো সাপ্লাই দেওয়া হতো, তাদের সাথে কন্ট্যাক্ট করে জনেরা আগে থেকেই সেই সুতোর কার্টুনের ভিতরে গোপনে পিস্তল সাপ্লাই দিত। তো এবার সুযোগ বুঝে তারা সবাই সেই পিস্তল নিয়ে সেখানের গার্ডদের একসাথে আক্রমণ করে মারধর করতে শুরু করে এবং সবাইকে গান পয়েন্টে নেয়। কিন্তু তখনও বাইরের গার্ডেরা জানতে পারে না যে আসলে ভিতরে কি চলছে। তো তারা যখন ভিতরের গার্ডদের মেরে বাইরে চলে আসে, তখনই জেলের অ্যালার্ম বেজে ওঠে। আর বাইরে গার্ডেরা তখন জনদের ফায়ার করতে শুরু করে। সেখানে অনেক গোলাগুলির পর কয়েকজন গার্ড মারা যায় এবং কয়েকজন আসামিও মারা যায়। যাই হোক, অবশেষে জনেরা সেখান থেকে পালিয়ে আসে। আর জন তার দল নিয়ে সরাসরি শিকাগোতে গিয়ে এনা নামের একজন মহিলার সাথে দেখা করে। এনা মূলত একজন এফবিআই অফিসার, কিন্তু এনা এফবিআই হওয়া সত্ত্বেও কয়েকটি অবৈধ ব্যবসা গোপনে পরিচালনা করত, যেটার জন্য এনা জনের কাছ থেকে বিভিন্ন সাহায্য নিত। তাই জনের সাথে এনার গোপনে অনেক ভালো সম্পর্ক রয়েছে। এরপর শিকাগোর একটা ব্যাংক দেখানো হয়, যেখানে বিভিন্ন লোকজন ব্যাংকের কাজে ব্যস্ত রয়েছে। আর দেখা যায় সেখানে জন তাদের টিম নিয়ে ব্যাংকের ভিতরে প্রবেশ করে। এরপর তারা হঠাৎ করে বন্দুক বের করে কয়েকজন ব্যাংকের কর্মকর্তাকে গান পয়েন্টে নিয়ে মারধর শুরু করে। এরপর জন ব্যাংক ম্যানেজারকে কন্ট্রোলে নিয়ে তাদের ব্যাংকের লকার খুলতে বলে, কিন্তু ম্যানেজার চাবি খুঁজে না পাওয়ার বাহানা করে। তখনই জন ম্যানেজারকে বন্দুক ধরে বলে, যদি এখনই মরতে না চাও তবে দ্রুত লকারটি খোলো। আর এবার ম্যানেজার প্রাণভয়ে সেই লকার খোলে এবং জনের কথা মতো টাকাগুলো ব্যাগে ভরতে থাকে। আর তারা সমস্ত টাকাগুলো নিয়ে যখনই ব্যাংকের গেটে চলে আসে, তখনই সেখানে পুলিশ আসে। কিন্তু বাহিরে জনের লোক বন্দুক নিয়ে সেই পুলিশের উপর গুলি করতে থাকে। আর এবার জনেরা ব্যাংকের ম্যানেজার এবং কয়েকজন কর্মচারীকে গান পয়েন্টে নিয়ে গাড়িতে উঠিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। আর সাথে করে সেই ম্যানেজার এবং আরেকজন কর্মচারীকে জিম্মি করে নিয়ে আসে। এখন ম্যানেজারকে মাঝ রাস্তায় ছাড়লেও বিপদ, তাই তারা ব্যাংক থেকে অনেক দূরে একটা বনের মধ্যে এসে সেই ম্যানেজারকে এবং আরেকজন কর্মীকে গাছের সঙ্গে বেঁধে রেখে চলে যায়। তো যাই হোক, জনেরা জেল থেকে পালিয়ে যাওয়া এবং এই ব্যাংক ডাকাতি করার এইসব ঘটনার জন্য পুরো যুক্তরাষ্ট্র পুলিশের বদনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর এফবিআই থেকে একটা জরুরি মিটিং ডাকা হয়। এখন এফবিআই প্রধানের সিদ্ধান্ত অনুযায়ী ডাকাত দলকে ধরার জন্য দায়িত্ব দেওয়া হয় পারভিস নামের এক এজেন্টকে। এই এজেন্টের পূর্বে এসব আসামি ধরায় অনেক সুনাম রয়েছে। অন্যদিকে দেখা যায় ব্যাংক ডাকাতি করার পর বেশ ফুরফুরে মেজাজে জন এবং তার অন্য সদস্যরা পার্টি করতে থাকে। সেখানে তার একজন সদস্য জনকে প্রস্তাব দেয় যে ব্যাংক ডাকাতির পাশাপাশি তারা শহরের ধনী লোকদের কিডন্যাপিংও শুরু করবে। কিন্তু জন বলে, এসব কাজ আমার পছন্দ না। মানে জন ছিল অনেক সাহসী একজন ডাকাত, তাই শুধু ব্যাংক ডাকাতির মতো এমন বড় বড় ডাকাতি সে পছন্দ করত। যাই হোক, এসব গল্পের মাঝে জন সেখানে মিলি নামের একজন মেয়েকে দেখে এবং তাকে খুব ভালো লাগে। জন মিলির কাছে গিয়ে কথা বলে পরিচিত হয়। এক পর্যায়ে মিলি জানতে চায়, তুমি কি করো? তখন জন চালাকি করে বলে, এখনও তেমন কিছু করি না, তবে নতুন করে কিছু শুরু করার কথা ভাবছি। যাই হোক, পরের দিনে জন আবারও মিলির সাথে দেখা করে। তাদের গল্পের মাঝে মিলি আবার জনকে বলে, আচ্ছা বুঝলাম তুমি কিছু করো না, তাহলে এসব দামি রেস্টুরেন্টে তুমি খরচ করো কোথা থেকে? তখন জন মিলিকে সত্যিটা বলে। সে জানায়, আমি জন ডিলিঞ্জার।
আমি একজন প্রফেশনাল ব্যাংক ডাকাত, বিভিন্ন ব্যাংকে ডাকাতি করি। মিলি এটা শুনে অবাক হয়ে যায়। তখন মিলি জনকে বলে, তুমি কেন আমায় সবকিছু বলে দিচ্ছ? তুমি চাইলে তো আমাকে মিথ্যাও বলতে পারতে। জন বলে, আমি একজন ব্যাংক ডাকাত হলেও এই প্রথম কোনো মেয়েকে পছন্দ করেছি। মিলি ভাবে যে আর যাই হোক, জন একজন স্মার্ট ডাকাত ছিল। এছাড়াও জনের পার্সোনালিটি মিলির কাছেও অনেক ভালো লাগে। এরপর থেকে জনের সাথে মিলির ভালো একটা সম্পর্ক হয়ে যায়। অন্যদিকে এফবিআই কিছু তদন্তের পর জনের একটা কোড খুঁজে পায়। এরপর এফবিআই অফিসার পারভিজ ঠিক করে যে তারা আশেপাশের সকল দোকানগুলো চেক করবে যে এই কোডটা কোন দোকান থেকে বিক্রি হয়েছে। আর সেটা যদি খুঁজে পায় তাহলে তারা বুঝতে পারবে যে আশেপাশে কোথাও জনেরা থাকতে পারে। আর পারভিজ তাদের দলের সকলকে সতর্ক করে বলে, আমাদের এই কাজ অনেক সাবধানের সাথে করতে হবে, কারণ ডাকাতেরা এক একজন অনেক বুদ্ধিমান এবং বিপজ্জনক। সাথে তারা সবসময় ভারী অস্ত্র নিয়ে চলাফেরা করে, তাই আমাদের এই মিশনে সবসময় সতর্ক থাকতে হবে। এরপর পারভিজ তাদের এফবিআই অফিসে ফোন ট্র্যাক করে সবাই মিলে একটা গোপন ফোন কলের কথা শোনে। সেখানে হ্যারি বর্ম্যান নামের একজন লোক জনের সাথে একটা গাড়ি ভাড়া দেওয়ার ব্যাপারে কথা বলে। মানে সেই লোকের একটা গাড়ির গ্যারেজ ছিল এবং সে বিভিন্ন অপরাধমূলক কাজে তার গাড়ি ভাড়া দিত। আর জন প্রতিটি ডাকাতি করার আগে সেই লোকের কাছে থেকে বিভিন্ন মডেলের একটা করে গাড়ি ভাড়া নিত, কারণ একটা গাড়ি নিয়ে সবসময় চলাফেরা করলে যে কোনো সময় তারা ধরা পড়তে পারে। আর সেই লোক তার আরেকটি গাড়ি চেঞ্জ করার জন্য জনকে একটা হোটেলের ঠিকানা দেয়। আর এই সকল কথা শুনে পারভিজ বলে, জন যখন সেখানে গাড়ি চেঞ্জ করতে আসবে সেখানে তাকে ধরার একমাত্র সুযোগ। অন্যদিকে জন তার গার্লফ্রেন্ড মিলিকে নিয়ে তার গাড়িটি চেঞ্জ করার জন্য সেই হোটেলে চলে আসে। আর দেখা যায় সেই ঠিকানা মতো এফবিআই অফিসার পারভিজও তার টিম নিয়ে চলে এসেছে। পারভিজ সেই হোটেলে ঢুকে একটা রুম নক করলে একটা মেয়ে দরজা খোলে। এরপর সে ভিতরে গিয়ে দেখে সেখানে একজন পুরুষ লোকও রয়েছে। পারভিজ সেই লোকের আইডি চেক করে দেখে সে এই হোটেলের গেস্ট, তাই সে ওই রুম থেকে বের হয়ে আসে। এরপর সে তার সহকারীকে বলে, তুমি এই দিকে নজর রাখো, আমি অন্য রুমগুলো চেক করে দেখছি। এই বলে পারভিজ অন্য রুমের দিকে গেলেই সেখানে একজন হঠাৎ সেই এফবিআইকে গুলি করে মেরে ফেলে। পারভিজ সেখানে আসতেই জনেরা অন্য সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়ে। এরপর তাদের সাথে অনেক গোলাগুলি হয়, কিন্তু এক পর্যায়ে জনেরা বিল্ডিংয়ের অন্য পাশ দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। পারভিজ ততক্ষণে বুঝে গিয়েছিল যে আসলে সে যার আইডি চেক করেছিল সেই লোকটাও জনের দলের লোক ছিল। এর কয়েকদিন পরে দেখা যায় জনেরা কয়েকজন মিলে আবারও একটা ব্যাংকের ভিতরে ঢুকে সেখানে সবাইকে গান পয়েন্টে নেয়। এরপর ব্যাংকের ভল্টগুলো খুলে টাকাগুলো নিয়ে উধাও হয়ে যায়। এই ঘটনার পরে পারভিজের বস তাকে ফোন দিয়ে বলে, তোমার চোখের সামনে দিয়ে জনেরা পালিয়ে গেল, তাদের ধরতে পারলে না, এমনকি তারা আবারও একটি ব্যাংক ডাকাতি করে ফেলল, তবুও তুমি একজন এফবিআই হিসেবে কিছুই করতে পারলে না। পারভিজ এই ঘটনাগুলোর সব দায়ভার সে একাই নেয়। সে বসকে বলে, আমার আরও কিছু অভিজ্ঞতা সম্পন্ন লোক দরকার, কারণ ডাকাতেরা যে পরিমাণ চালাক এবং ভয়ঙ্কর তাতে এভাবে চলতে থাকলে আমার দলের সবাই মারা যাবে। তো এরপরে এজেন্ট পারভিজের দলে আরও কয়েকজন স্পেশাল এফবিআই নিযুক্ত করা হয়। তাদের সবার একটাই টার্গেট, সেটা হলো জন ডিলিঞ্জারকে জীবিত অথবা মৃত যে অবস্থাতেই হোক না কেন তাকে ধরতেই হবে। পরের সিনে দেখা যায় জন এর আগের যে ডাকাতি করেছিল সেটা থেকে অনেক টাকা পেয়েছিল, যার কারণে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোড়ার রেস দেখতে যায়। সেখানে মিলি জনকে বলে, তুমি এসব ডাকাতি করা ছেড়ে দাও, কারণ এভাবে চলতে থাকলে তুমি কোনো এক সময় পুলিশের হাতে ধরা পড়বে, তখন তো আমার আর কোনো পথ থাকবে না। আসলে এতদিনে মিলি জনকে অনেকটা ভালোবেসে ফেলেছে, তাই তাকে এই পথ থেকে সরে আসতে বলে। কিন্তু জন বলে, আরে তুমি টেনশন করো না, এসব পুলিশ আমার কিছুই করতে পারবে না, আর আমি ধরা পড়লেও তারা আমাকে আটকে রাখতে পারবে না। মানে জনের নিজের প্রতি অনেক সাহস এবং আত্মবিশ্বাস ছিল। যাই হোক, এরপর সে মিলিকে নিয়ে একটা হোটেলে যায়, আর সেখানে যাওয়ার পরেই এফবিআই গোপন সূত্রে জনের খবর পেয়ে যায়। আর এরপরেই সেখানে এফবিআই এসে হঠাৎ আক্রমণ করে জনকে আবারও ধরে ফেলে। এরপর তাকে সরাসরি জেলে নিয়ে আটকে রাখা হয়। এরপর পারভিজ জনের কাছে আসলে জন বলে, খুব শীঘ্রই আমাদের কোনো এক রাস্তায় দেখা হবে। তখন পারভিজ বলে, তুমি আর কোনো রাস্তায় দেখতে পাবে না, খুব শীঘ্রই তুমি ফাঁসির মঞ্চ দেখতে পাবে। তখন জন বলে, সেই হোটেলে আমায় একা পেয়েছিলে তাই আমাকে ধরতে পেরেছ, কিন্তু তোমাদের মতো এজেন্টদের সাথে একা একা কিভাবে খেলতে হয় সেটাও আমি খুব ভালো জানি। মানে জনের এখনও অনেক আত্মবিশ্বাস ছিল যে সে আবারও এই জেল থেকে পালিয়ে যাবে। তখন পারভিজ বলে, তুমি সেই খেলার সুযোগ আর কখনোই পাবে না, কারণ আজ রাতেই তোমাকে ইন্ডিয়ানা জেলে ট্রান্সফার করা হবে। এটা শুনে জন আবারও বলে, ইন্ডিয়ানায় তো কোনো ব্যাংক নেই, তাহলে আমি ডাকাতি করব কিভাবে? পারভিজ বলে, যে কয়টা দিন জীবিত থাকবে সেটাই তোমার অনেক বড় পাওয়া,
তাই ফাঁসির আগে পর্যন্ত এসব উল্টাপাল্টা চিন্তা না করে জেলটাকে উপভোগ করো। যাই হোক, সেই রাতে জনকে ইন্ডিয়ানা জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পরে দেখা যায় আসলে জন এতটাই জনপ্রিয় ডাকাত হয়ে উঠেছিল যে তাকে দেখে বাইরের জনতা সবাই হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাতে থাকে। তো ইন্ডিয়ানাতে আসার পর আদালতে তার বিচার চলতে থাকে। জন তার পক্ষে অনেক অভিজ্ঞ একজন উকিল নিয়োগ করেছিল, কিন্তু জনের বিপক্ষ উকিল চাইছিল যত দ্রুত বিচার শেষ করে জনকে ফাঁসি দেওয়া যায়। অন্যদিকে জনের উকিল তার অভিজ্ঞতায় বিভিন্ন যুক্তি দেখিয়ে ফাইনাল বিচার কার্য 1 মাস পিছিয়ে দেয়, কারণ জনের উকিল ভালো করেই জানত যে সে যদি বিচার কার্য কিছুটা পেছাতে পারে তাহলে আবারও জন পালাতে সক্ষম হবে। যেই কথা সেই কাজ। জনের রুমে একদিন এক ক্লিনার রুমের ফ্লোর পরিষ্কার করার জন্য ঢুকলে জন তাকে আঘাত করে গান পয়েন্টে নেয়। আসলে জন এত বড় মাপের ডাকাত ছিল যে প্রতিটা জেলে তার পরিচিত আসামি রয়েছে, আর সেই আসামিদের দ্বারা পিস্তল নিয়ে জন আবারও তাদের অ্যাটাক করে। এভাবে কয়েকজনকে গান পয়েন্টে নিয়ে সেই জেলের যেখানে বন্দুক রাখা ছিল সেই রুমে চলে আসে। এরপর সেখান থেকে কয়েকটা বন্দুক নিয়ে পিছনের দরজা দিয়ে গাড়ি পার্কিং এরিয়ায় ঢোকে। সেখানে এক লোককে বন্দুক ঠেকিয়ে সে ওই জেলের ওয়ার্ডেনের গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে থাকে। জন সবার সামনে দিয়েই পালিয়ে যাচ্ছিল, অথচ ব্যাপারটি কেউই বুঝতে পারে না, কারণ সবাই দেখে ওটা ওই জেলের ওয়ার্ডেনের গাড়ি ছিল। আর জন সেখান থেকে পালিয়ে আসার পর সে তার গার্লফ্রেন্ড মিলিকে কল দেয়। মিলি বলে, তুমি ওখান থেকে শিকাগোতে আমার কাছে এসো না, দূরে কোথাও পালিয়ে যাও, কারণ এফবিআই আমার উপরে নজর রেখেছে। জন বলে, তুমি চিন্তা করো না, এফবিআইয়ের যদি সেই ক্ষমতা থাকতো তাহলে আমাকে আটকে রাখতে পারত। এরপর জন মিলিকে অন্য একটা ঠিকানা দিয়ে বলে, একটু অপেক্ষা করো, আমি আর কয়েকদিন পর তোমাকে নিয়ে শহর থেকে দূরে একটা নির্জন বাসায় গিয়ে উঠব। অপরদিকে দেখা যায় এফবিআই তাদের কল ট্র্যাক করে এই সকল কথাগুলো শুনে ফেলে। অন্যদিকে জন তার সঙ্গীদের নিয়ে আবারও আরেকটি ব্যাংকে ডাকাতি করতে যায়, আর তারা টাকা নিয়ে বের হওয়ার পর ব্যাংকের গার্ডদের সাথে জনদের অনেক গোলাগুলি হয়। জনের কয়েকজন সঙ্গী সেখানে মারা যায়। অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে অতিরিক্ত পুলিশও চলে আসে, যার কারণে জনেরা খুব দ্রুত সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে আসে। কিন্তু পুলিশেরা সেখানে একজন ডাকাতকে আধামৃত অবস্থায় ধরে ফেলে। এরপর পারভেজ সেখানে এসে ওই ডাকাতের কাছে থেকে জনের ঠিকানা জানতে চায়, কিন্তু ডাকাত কোনো কিছু বলতে রাজি হয় না। অবশেষে তাকে অনেক টর্চার করে পারভেজ জানতে পারে জন কোনো এক নির্জন এলাকায় তার এক বন্ধুর বাসায় গিয়ে উঠবে। এরপর পারভেজ কয়েকজন এজেন্টকে নিয়ে সেই বাসার ঠিকানায় চলে আসে। তারা সেই বিল্ডিংয়ের পাশে পজিশন নেওয়ার সময় দেখতে পায় কেউ একজন গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। এটা দেখে তারা সেই গাড়িটিকে অ্যাটাক করে গুলি করতে থাকে, আর গুলির শব্দ শুনে জন ও তার বন্ধু মিলে বিল্ডিংয়ের জানালা দিয়ে তারাও এফবিআইদের উপর গুলি চালাতে থাকে। সেখানে জন এবং এফবিআইদের মধ্যেও প্রচণ্ড গোলাগুলি হয়। জন বুঝতে পারে এখানে তারা বেশিক্ষণ থাকলে মারা পড়বে, তাই সে বিল্ডিংয়ের পেছনের জানালা দিয়ে বের হয়ে বনের মধ্য দিয়ে দৌড়ে পালাতে থাকে। জনের আরেক বন্ধু সেখান থেকে কিছুটা দূরে দৌড়ে গিয়ে এক এজেন্টকে মেরে তার গাড়ি নিয়ে জনদের উঠিয়ে সবাই একই গাড়ি নিয়ে পালাতে থাকে। কিন্তু ততক্ষণে এফবিআইও তাদের পিছু নেয়। কিছুটা দূরে আসতেই পারভেজের গুলি লেগে জনদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের পাশে উল্টে যায়। জন এবং তার বন্ধু হ্যামিল্টন সেখান থেকে পালিয়ে যেতে পারলেও জনের অন্য সকল সদস্যরা এফবিআইয়ের গুলিতে সেখানেই মারা যায়। এখন জনদের দলের একে একে সকলে মারা গিয়ে শুধু বেঁচে রয়েছে জন আর হ্যামিল্টন, কিন্তু হ্যামিল্টনও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ছিল, ফলে কিছু সময়ের মধ্যে হ্যামিল্টনও সেখানে মারা যায়। এখন শুধু জন একা বেঁচে রইল। এরপর জন সরাসরি মিলির কাছে যায়। সে মিলিকে সাথে নিয়ে একটা নির্জন জায়গায় গিয়ে একসাথে কোনোরকম রাতটা পার করে। পরের দিন সকালে জন তাকে নিয়ে শহর থেকে অনেক দূরে তার এক বন্ধুর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর জন একটা জায়গায় এসে গাড়ি থামিয়ে মিলিকে বলে, এই বিল্ডিংয়ের ভিতরে আমার সেই বন্ধু রয়েছে, তাকে গিয়ে আমার কথা বললেই তোমাকে রুমের চাবি দিবে। আর মিলি সেই রুমের ভিতরে গেলেই এফবিআই তাকে ধরে ফেলে। আসলে এর আগে জন জেল থেকে পালানোর পর তারা কোথায় যাবে, কি করবে, সেই সকল কথাগুলো এফবিআই ফোন কল ট্র্যাক করে শুনে ফেলেছিল, যার কারণে জনকে ধরতে এফবিআই সকল জায়গাতেই পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিল। তো মিলিকে যখন গ্রেপ্তার করে বাইরে নিয়ে আসা হয় তখন জন এটা দেখে অনেক হতাশ হয়ে পড়ে, কারণ সে এখন চাইলেও একা এতগুলো এফবিআইয়ের হাত থেকে মিলিকে উদ্ধার করতে পারবে না। এরপর মিলিকে ধরে এনে একজন এজেন্ট তাকে অনেক মারধর করে, আর জন এরপর কোথায় যাবে সেটা জানতে চায়। মিলি বলে, জন আমাকে নিয়ে কোথায় যাচ্ছিল সেটা সে আমাকে জানায়নি, এর মধ্যেই আপনারা আমাকে গ্রেপ্তার করেছেন। এসব শুনে সেই এজেন্ট তাকে আবারও মারতে থাকে। ইতিমধ্যে গোপন সূত্রে পারভেজ একটা খবর জানতে পারে, আর এজন্য সে মিলিকে আর মারতে দেয় না। পারভেজ সেখান থেকে মিলিকে নিরাপদ একটা জায়গায় নিয়ে আটকে রাখে।
কারণ হলো মুভির শুরুতেই আমরা জেনেছিলাম বিভিন্ন ব্যবসায়িক সূত্রে জনের সাথে এনা নামের একজন এফবিআই এজেন্টের গোপনে যোগাযোগ রয়েছে। আর এই খবরটি এফবিআই প্রধান জেনে যায়। এজন্য শাস্তি হিসাবে এফবিআই সিদ্ধান্ত নেয় এনাকে এফবিআই থেকে বহিষ্কার করা হবে এবং তাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে। আর পারভিস এই খবরটি শুনে সে এনাকে গিয়ে বলে, তুমি যদি কোনো কৌশলে জনকে ধরিয়ে দিতে আমাদের সাহায্য করো তাহলে তোমার চাকুরিও টিকে থাকবে এবং তুমি আমেরিকাতেও থাকতে পারবে। তখন এনা তার চাকুরি, তার বিভিন্ন ব্যবসা এবং নিজ দেশ থেকে বের করে দেওয়া হবে এসব কথা ভেবে সে পারভিসকে সাহায্য করতে রাজি হয়। অন্যদিকে দেখা যায় জনের সেই উকিলের হাতে মিলি জনকে একটা চিঠি দেয়। সেখানে মিলি বলে, জন, তুমি আমাকে এখান থেকে বের করার চেষ্টা করো না, কারণ তুমি এবার ধরা পড়লে তারা তোমাকে আর বাঁচতে দেবে না। আর এখানে আমার সাজা হলে সর্বোচ্চ 2 বছর হবে, তারপর আমি এমনিতেই বের হয়ে যাব। তাই তুমি এই সময়টা অন্য কোথাও লুকিয়ে থাকো। আসলে জনের সকল বন্ধু মারা যাওয়ার পর একমাত্র মিলি জনের সঙ্গী হিসেবে সাথে ছিল, কিন্তু মিলিকেও গ্রেপ্তার করার পরে জন অনেক একাকিত্ব এবং বিষণ্ণ হয়ে পড়ে। তাই সে এই বোরিং সময়গুলো পার করতে কয়েকদিনের জন্য এনার বাসায় যায়। জন এতদিনে নিজের লুক চেঞ্জ করে ফেলে। জন অনেক সাহসী এবং চালাক একজন মানুষ ছিল, আর এজন্যই সে সকল এফবিআইকে ফাঁকি দিয়ে পাবলিক প্লেসে ঘুরে বেড়াত। এরপর হঠাৎ একদিন জন এনাকে বলে তারা একদিন সিনেমা দেখতে যাবে। এনাও জনের সাথে গিয়ে সিনেমা দেখতে রাজি হয়ে যায়। আর এই খবরটি এনা এফবিআই পারভিসকে জানিয়ে দেয়। এরপর জন এনাকে সাথে নিয়ে সিনেমা হলে আসে। অপরদিকে এজেন্ট পারভিস তার টিম নিয়ে সেই হলের বাইরে থেকে পজিশন নিতে শুরু করে। এফবিআই বাইরে বিভিন্ন প্ল্যান করতে থাকে। তারা ভাবে যে সিনেমা শেষে সকল দর্শক একসাথে বের হবে, তখন যদি জন আমাদের দেখে ফেলে তাহলে এত লোকের ভিড়ে তাকে আটকানো কঠিন হয়ে যাবে। তাই তারা সবাই হলের আশেপাশে সব জায়গায় ছড়িয়ে পড়ে আর জনের উপর টার্গেট করতে থাকে। আর সিনেমা চলাকালীন সময় দেখা যায় জন মনোযোগ দিয়ে সিনেমা দেখছিল, কিন্তু এনা শুধু এদিক ওদিক তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। এরপর সিনেমা শেষ হলে সকল দর্শক যখন হল থেকে বেরিয়ে আসতে থাকে তখন এফবিআইয়েরা কড়াভাবে নজর রাখতে শুরু করে। এ সময় পারভিস এনাকে এবং জনকে দেখতে পেয়ে তাদের পিছু আসতে থাকে। তাদের আরেকজন এজেন্ট জনকে টার্গেট করে পেছন পেছন আসতে থাকে। জন সেটি দেখতে পেয়ে পিছন ফিরে তাকালেই সেই এজেন্ট ভয় পেয়ে জনকে গুলি করতে পারে না। তখন জন বুঝতে পারে এফবিআই তাকে ফলো করছে, আর এজন্য সে তার পকেট থেকে পিস্তলটি বের করে যখনই পেছন ফিরে তাকায় তখনই আরেকজন এজেন্ট এসে সরাসরি জনের মাথায় শ্যুট করে। জন মাটিতে লুটিয়ে পড়ে এবং ফিসফিস করে কি যেন একটা বলতে থাকে। সেটা ওই এজেন্ট তখন জনের মুখের কাছে কান পেতে সেই কথাটি শোনে। এরপর জন সেখানেই মারা যায়। তারপর সেখানে অসংখ্য মিডিয়ার লোক চলে আসে। অন্যদিকে দেখা যায় যে এজেন্ট জনকে গুলি করে মেরেছে সে মিলির সাথে দেখা করতে চলে আসে। মিলি ততক্ষণে খবর পেয়ে যায় জন আর বেঁচে নেই। সেই এজেন্ট মিলিকে বলে, আমি তোমাকে কিছু কথা বলতে এসেছি। মিলি বলে, শুনলাম আপনি নাকি জনকে গুলি করেছেন, আর জন মারা যাওয়ার পরে আমার কেমন যন্ত্রণা হচ্ছে সেটা দেখার জন্যই কি এখানে এসেছেন? এজেন্ট বলে, না। মিলি বলে, তাহলে কেন এসেছেন? এজেন্ট বলে, জন মারা যাওয়ার আগে সে কিছু বলার চেষ্টা করছিল, আমি কাছে গিয়ে সেটি শোনার চেষ্টা করলাম। সে বলেছে, মিলিকে গিয়ে বলো আমি শেষ পর্যন্ত তাকে আমার সাথে রাখতে পারলাম না। বাই বাই ব্ল্যাকবার্ড। এটা শুনে মিলির চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে থাকে। আসলে জন ব্যাংক ডাকাত হলেও সে মিলিকে সত্যই অনেক ভালোবেসেছিল এবং তার সাথে থাকতে চেয়েছিল। আর মিলিও বাকিটা জীবন জনের সাথেই থাকতে চেয়েছিল, কিন্তু সেটা আর হয়ে উঠল না। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় এবং মুভির বাইরে যে সত্য ঘটনাটা ছিল সেটা থেকে জানানো হয় পরবর্তীতে এফবিআই এজেন্ট পারভিস এই ঘটনার 1 বছর পরে এফবিআই থেকে রিজাইন দেয় এবং 1960 সালে সে আত্মহত্যা করে। আর মিলি 1936 সালে ছাড়া পেয়ে সে তার বাকিটা জীবন উইসকনসিন শহরে কাটায়। আর এভাবেই আমেরিকার কুখ্যাত একজন গ্যাংস্টার এবং ব্যাংক ডাকাতের সকল ঘটনা সমাপ্তি পায়।